জুলাই সনদের খসড়ায় কিছু অসামঞ্জস্যতা আছে, বুধবারের মধ্যে মতামত দেবে বিএনপি, জানালেন সালাউদ্দিন। কিছু কিছু বিষয়ে অসামঞ্জস্যতা আছে, কিছু সঠিকভাবে উপস্থাপিত হয়নি, এটা হতেই পারে, সেটা আমরা কারেকশন করে আমাদের মতামতটা দিয়ে দেব। শেখ হাসিনার বিরুদ্ধে খুলনার ৩ ছাত্র ব্যবসায়ীর সাক্ষ্য, গুলিবিদ্ধের পর পান চিকিৎসায় বাধা, ২ মাসেই শেষ হবে সাক্ষ্য গ্রহণ। ভোলাগঞ্জের পর জৈন্তাপুর ও রাংপানিতেও পাথর লুট, প্রশাসনের অভিযানে আরো ৪ জন সহ এখন পর্যন্ত ১০ জন গ্রেফতার। দীর্ঘ সময় চড়া চালের বাজারের প্রভাবে টানা ৭ মাস পর জুলাইয়ে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি, আর্থিক প্রতিবেদন প্রকাশ। পাকিস্তানের ৩ প্রদেশে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৩৫১, এখনও নিখোঁজ অর্ধ শতাধিক, ৯টি অঞ্চলে জরুরি অবস্থা। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি মেহেরিন অ্যানি এবং আমি নাজমুস সাকিব। জুলাই সনদে কিছু অসামঞ্জস্য রয়েছে এবং কিছু কিছু বিষয় ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে এখন টিভিকে ফোনে এ কথা জানান তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, ২০ আগস্টের মধ্যেই দলীয় ফোরামে আলোচনা করে জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশনকে মতামত জানাবে বিএনপি। শনিবার রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদ বাস্তবায়নে ৮ দফা অঙ্গীকারনামা সহ সনদের পূর্ণাঙ্গ খসড়া পাঠায় জাতীয় ঐকমত্য কমিশন। এতে ৮৪টি দফা রয়েছে। এর মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কার কমিশনে যেসব বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে। সনদের পটভূমিতে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং ২০১৮ সালের কোটা আন্দোলনের কথা উল্লেখ করা হয়। অঙ্গীকারনামায় বলা হয়েছে, সনদের কোনো বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে বিধায় এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। জুলাই সনদের খসড়া বিষয়ে কোনো সংশোধনী থাকলে ২০ আগস্ট বিকাল ৪টার মধ্যে কমিশনের কার্যালয়ে জমা দেওয়ার কথা জানানো হয়। কমিশন থেকে প্রেরিত জুলাই জাতীয় সনদের খসড়া আমরা পেয়েছি গতকালকে সন্ধ্যার দিকে। সেটা উপরে আমরা পর্যালোচনা করব, দলীয় ফোরামে আলাপ করে আমাদের মতামত যথাসময়ে জানিয়ে দেয়া হবে। না, এখনই বিস্তারিত বলতে চাই না, আমরা পুরোটা পর্যালোচনা করে দলীয় ফোরামে আলোচনা করে করব। তবে কিছু কিছু বিষয়ে অসামঞ্জস্যতা আছে, কিছু সঠিকভাবে উপস্থাপিত হয়নি, এটা হতেই পারে, সেটা আমরা কারেকশন করে আমাদের মতামতটা দিয়ে দেব। ২০ আগস্টের মধ্যে মতামত দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, আমরা আশা করছি এর মধ্যে দিতে পারবো। বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের কার্যালয় এবং বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলে পাঠানো হয়নি।
টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে বিষয়টি জানিয়ে পরে অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে যে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে স্পষ্টভাবে জানানো হয়েছে কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রশাসনের নজর যখন সাদা পাথর আর জাফলংয়ে, তখন আরেক জনপ্রিয় পর্যটন স্পট জৈন্তাপুরের শ্রীপুর এবং রাংপানিতে চলছে পাথর লুট। স্থানীয়রা বলছে ইতোমধ্যে রাংপানির পাথর অনেকটাই শেষ হয়ে গেছে, আর প্রশাসন বলছে এসব লুটপাটের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এদিকে শনিবার রাতে সাদা পাথর লুটের ঘটনায় আরও 4 জন আটক হয়েছে। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল। এই চিত্র সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুরের রাংপানি এলাকার। প্রকাশ্যেই শত শত শ্রমিক আর নৌকায় পাহাড় কেটে লুট করছে পাথর। বিজিবির টহল থাকলেও কেউ তোয়াক্কা করছে না এগুলো। ইতিমধ্যে পর্যটন এলাকাটি পাথরবিহীন হয়ে পড়েছে অনেকটা। স্থানীয়রা বলছেন গত কয়েক মাস ধরেই প্রশাসনকে ফাঁকি দিয়ে চলছে এমন কার্যক্রম। তারা নাও লাগাইয়া সারা পাথর তারা টিপ মারিয়া দিয়েও ওখান থেকে লাগাইছে, লাগাইছে গাড়ি দিয়ে আপনার লোড মারিয়া নিছে কি তারিখ। এটা বহুত পুরান থেকে এটা বাক্কা বছর থেকে। এই যে এখান থেকে পাথর উত্তোলন হচ্ছে, তাই তো? এটা তো ইন্ডিয়া স্যার। ইন্ডিয়ার পাথর? বাংলাদেশের পাথর ছিল না? বাংলাদেশের পাথর ছিল না এই জায়গায়। পাথরগুলি গেল কই? গেল নিয়ে গেছে, একটা নৌকা দিয়ে নিয়ে। আর প্রশাসন বলছে পর্যায়ক্রমে রাংপানিতেও তাদের অভিযান চলবে, তবে সময় লাগবে আরো। এখনো পাথর তুলতেছে, পাথর ভাঙতেছে, পাহাড় কাটতেছে, এই ব্যাপারে কি আপনারা কোনো উদ্যোগ নেন নাই? হ্যাঁ, আমরা এটা হয়েছে কি জেনেছি। আর অতীতে তো আমরা এখানে মোবাইল কোর্ট পরিচালনা করেছি, আর এখনো করবো আর কি। কিন্তু আমরা এখন তো প্রতিদিনে হচ্ছে আর কি, বিভিন্ন স্পটে আমরা করতেছি। ওই স্পটটা তো যাবো ইনশাল্লাহ, খুব শীঘ্রই যাবো। হ্যাঁ। এদিকে সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় প্রশাসনের চলমান অভিযানে শনিবার রাতে আরো 4 জনকে আটক করেছে পুলিশ। গুলজার আহমেদ, এখন সিলেট। সমসাময়িক বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এটা এখন কিছু বলা যাবে না, টাকা পয়সা নেগোসিয়েশন না হওয়া পর্যন্ত এটা বলা যাবে না। আজকে আমরা খবর দেখলাম যে বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর একটা নির্দেশ দেওয়া হয়েছে। এটা আসলে কি মেসেজ দিচ্ছে? কারণ আপনারা দায়িত্ব নেওয়ার পরে এই রাষ্ট্রপতি থাকবে কি থাকবে না নানা ধরনের আলোচনা হয়েছে। নির্বাচনের আগে আসলে কি বার্তা দিতে চাচ্ছে সরকার? এটা আদৌ কোনো বার্তা দেয় কিনা আমি জানি না। আমিও আপনার মতন শুনেছি এবং পত্রিকায় পড়েছি, কিন্তু যেহেতু আমি বিদেশি দূতাবাসে কাজ করি না, আমি বলতে পারছি না যে আসলে প্রেক্ষিতটা কি। কিন্তু এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হচ্ছে না। জি না, সরকারের কোন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, এটা সব মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় তো সিদ্ধান্ত নেবে না যে কোন মন্ত্রীর ঘরে কোন ছবি থাকবে। তো এটা আমি বলতে পারবো না। আর কোনো লিখিত কোনো কাগজ যদি মানে সরকারি পর্যায়ে সকল মহলের সিদ্ধান্ত হইলে ওটা তখন লিখিত থাকতো। তো এটা হয়তো কোনো, যেটা আমি আপনার মতন পত্রিকায় পড়েছি বলতে পারছি না, বাট এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নাই, সেটা একটা কমন সেন্সের ব্যাপার। না না, ঠিক আছে, প্রশ্নের উত্তর দিলাম তো আমি। তার মানে এই বিষয়ে সরকারের পর্যায়ে কোনো ধরনের আলোচনা তার ছবি সরানো, রাষ্ট্রপতির ছবি সরে ফেলা না, সরকার সকল উপদেষ্টা পরিষদ এরকম তো উপদেষ্টা পরিষদের বৈঠক তো হয়নি। আর আদৌ এরকম কোনো মৌখিক নির্দেশ দিয়েছে কিনা, আদৌ সরানো হচ্ছে কিনা, সেগুলো তো জানি না। আমিও আপনাদের মতন পড়েছি। তো যদি সিদ্ধান্ত হয়, সিদ্ধান্ত দেখে তাহলে আমি কথা বলবো। উপদেষ্টা পরিষদ তো আজকে দেখলাম পত্রিকাতে, উপদেষ্টা পরিষদের মিটিং তো হয় বৃহস্পতিবার। আমি কিন্তু উপদেষ্টা পরিষদ জানে না এই কথা বলিনি। আমি বলছি উপদেষ্টা পরিষদের সভা তো হয়নি, সভায় যেহেতু এটা আলোচিত না, কাজেই যদি এরকম সরকারি পর্যায়ে সিদ্ধান্ত হয় তাহলে সবাই হয়তো আলোচিত হবে। আমি তো অ্যাজ আই সেড, আমিও তো কোনো মন্ত্রণালয়ের নাম দেখিনি পত্রিকাতে। আপনি কোনো মন্ত্রণালয়ের নাম তো দেখিনি তো আমি, সুতরাং বলতে পারছি না। এইরকম আলোচনার কি শেষ আছে? আমরা তো কত আলোচনা শুনেছিলাম, জুনের মধ্যেও নির্বাচন হবে না, এটা এই মাসের মধ্যে নির্বাচন হবে। এখন রাজনৈতিক বিষয় তো, আমরা বাংলাদেশিরা প্রত্যেকেই রাজনৈতিক সচেতন, প্রত্যেকেরই সব ঘটনার একটা ব্যাখ্যা আছে, হয়তো এত কোনো ব্যাখ্যাই নেই এটার পিছনে, কিন্তু এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নেই, এটা
একেবারে স্পষ্ট। একটা ছবির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি মাত্র গত রাতে দেশে ফিরেছি, তো তারপর আজকে সকালে একনেক মিটিং করলাম, ফলে এটা ওয়াজ নট অ্যান ইস্যু অবভিয়াসলি ইন দ্য একনেক মিটিং। সো দেখা যাক উপদেষ্টা পরিষদে যদি আসে, যদি কোনো আলোচনা হয় তখন জানাবো। নির্বাচন নিয়ে মানে অনেক কথা হচ্ছে, আপনি বলছিলেন যে এনসিপি একজন নেতা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, বিএনপি চাচ্ছে যত সময় নির্বাচন হবে। আসলে নির্বাচন পিছিয়ে যাবে কিনা, আপনারা সরকার কি প্ল্যান নিয়ে এগোচ্ছেন? সরকারের প্ল্যান তো সরকার প্রধান উপদেষ্টা মহোদয় নিজে ক্লিয়ার করেছেন। এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে, তাদের নিজস্ব রাজনীতি আছে। এইটার সাথে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নাই। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে, এটাই হচ্ছে সরকারের অবস্থান। সেইগুলো হচ্ছে ঐক্যমত কমিশন এগুলো নিয়ে ডিল করছে। এখনো পর্যন্ত নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। না, ঐক্যমত কমিশন তো বলেনি যে তার সিদ্ধান্ত সবাইকে মানতে হবে, সেটা দেখিয়ে দিচ্ছে যে কোন কোন সিদ্ধান্ত ঐক্যমত হচ্ছে, কোন কোন সিদ্ধান্তে ধরেন 1/3 রাজনৈতিক দল একদিকে, 2/3 একদিকে, বা 2/3 একদিকে, 1/3 আরেকদিকে, এরকম তো বলা হচ্ছে। ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত যেখানে ঐক্যমত নাই সেখানে এর মধ্যে আবার ঐক্যমত হয়ে যাবে কিনা সেগুলো তো আমরা বলতে পারি না। তাদের সিদ্ধান্ত সরকার সেই অনুযায়ী ধরেন যে ঐক্যমতের সিদ্ধান্তের কমিশন সিদ্ধান্ত দিল যে এইভাবে হবে, সরকার কি সেটা ইমপ্লিমেন্ট করবে না? সরকার না এই যদি এগুলা নিয়ে চিন্তা করতেছে না। সরকার একটা সিদ্ধান্ত দিয়েছে চিন্তা করে, একদম সবার সাথে কথা বলে, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছে, উপদেষ্টা পরিষদের কথা হয়েছে। সরকার আগে থেকেই বলে দিয়েছিল যে আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেব, সেই মোতাবেক সরকার ফেব্রুয়ারি বলেছে, এটা ফেব্রুয়ারিতে। তারপরে যার যার রাজনৈতিক অবস্থান থেকে শেষে কথা বলছে। প্রধান উপদেষ্টা যখন একদম বলে যে ফেব্রুয়ারিতে নির্বাচন, এটা প্রধান, সেক্ষেত্রে এই দলের এনসিপি নতুন দল এবং এটা নিয়ে একটা কথাও আছে, এই রাজনৈতিক দল নিয়ে যে কিংস পার্টি বলা হয়, নানানভাবে যে ছাত্ররা গিয়ে এটা করেছে, তারা যখন এটা বলে এটা কি রাষ্ট্র মানে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এরকম কি? শোনেন, তারা যখন আপনি রাজনীতি করেন, রাজনীতির মাঠে আপনার তো প্রতিপক্ষ থাকে, আপনার প্রতিপক্ষ আপনাকে কি নামে ডাকলো সেটাই কি আপনার আসল নাম হয়ে যায়? এনসিপির নাম এনসিপি, এটাকে কিংস পার্টি হিসেবে কে স্বীকৃতি দিচ্ছে? তার রাজনৈতিক প্রতিপক্ষ তাকে হয়তো কিংস পার্টি ডাকছে, কিন্তু আমাদের এখানে আমরা যারা উপদেষ্টা পরিষদে আছি তাদের সাথে এই পার্টির আসলে কোনো রকমেরই কোনো সম্পর্ক নেই। কখনো কখনো আমরা শুনি যে আমরা বড় রাজনৈতিক একটা দলের কথা শুনেই সব করে ফেলতেছি, আবার শুনি আমরা কিংস পার্টির কথা শুনেই সব করে ফেলতেছি, আবার শুনি আমরা ইসলামী পার্টির কথা শুনেই সব কিছু করে ফেলতেছি। যে যার রাজনৈতিক অবস্থান থেকেই কথা বলে, কিন্তু সরকারের মতন আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নেয়। এখনো পর্যন্ত সরকারের দেশের রাজনৈতিক দল মানে এনসিপি বিএনপির ভিতরে একটা অদৃশ্য একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে। কথা বলছে বিএনপিও এনসিপি নিয়ে, আবার এনসিপিও কথা বলছে। একবার বলছে যে গতকালকেও এনসিপির এক নেতা বলছে যে প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে সব বলে আসছে, সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়গুলো কি নির্বাচনের আগে দেশের রাজনৈতিক পরিস্থিতিটা কোন দিকে? শোনেন, এখন এটা এখন অবাধ বাক স্বাধীনতার সময় আছি তো আমরা, যার যেরকম মন চায় সে সেরকম বলছে। তার রাজনৈতিক অবস্থানে কোনো একটা কিছু সুটেবল হলে সে একরকম বলছে, সুটেবল না হলে সে আরেক রকম বলছে। এটা তো আমাদের পক্ষ থেকে ব্যাখ্যা আসার কোনো প্রয়োজন নাই। রাজনৈতিক দলগুলো তাদের কথা বলবে, তাদের মতামত দেবে, তাদের পারসেপশন দেবে। এটা তো সরকারের সব কিছুতে মতামত দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই সরকারের সময়টা খুব সীমিত, এই সীমিত সময়ের মধ্যে আমরা কোন কোন জায়গায় সংস্কার করছি একেবারে ট্রান্সপারেন্ট ওয়েতে আমরা করছি, এবং সেটা সংস্কার যে আমরা করে ফেলছি তা না। একদম রাজনৈতিক ঐক্যমত নিয়ে রাজনৈতিক ব্যাপারগুলোতে সংস্কার হচ্ছে, অরাজনৈতিক ব্যাপারগুলোতে এভরিডে কাজের ডেভেলপমেন্টে যে মন্ত্রণালয় সংস্কারগুলো করছে সেগুলো সবই ট্রান্সপারেন্ট। কোনো রাজনৈতিক ব্যাখ্যার মধ্যে সরকার ঢুকতেও চাচ্ছে না, এটা সরকারের কাজও না। নির্বাচনের দাবি উঠছে, মানে একটা দলও করেছে, এবং এই সরকারের অবস্থান কি আসলে গণপরিষদ? সরকার তো যে নির্বাচনের কথা বলেছি সেটা এখন যে নির্বাচন ব্যবস্থা আছে, এখন যে নির্বাচনের আকাঙ্ক্ষা সেটা নিয়েই বলছে। সব রাজনৈতিক দল কোনো সময় যদি এক হয়ে যায় সেই সময় কি হবে সেটা যদির কথা আমরা যদি পর্যন্তই রাখি, এটা আমাদের এটা নিয়ে আলোচনা করার সুযোগ নাই। আমার একটা প্রশ্ন ছিল যে সিলেটের সাদা পাথর নিয়ে আমার প্রশ্নটা ছিল, সেটা হচ্ছে আমরা জানি যে আপনারা সাদা পাথর লুট হওয়ার পরে পুনরায় আবার প্রতিস্থাপন করেছে, কিন্তু যখন পাথরগুলো চুরি করে নিয়ে গিয়েছিল সংশ্লিষ্ট যে এখানকার যে ইউনো আছে, এসিলেন্ট আছে, তারা বিষয়ে অবগত আছেন এবং তাদের সামনে এটা হয়েছে, তখন কোনো ব্যবস্থা নেয়নি। এই যে দায়িত্ব অবহেলার কারণে
তাদের বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা? আমার গ্রামের বাড়ি হচ্ছে সুনামগঞ্জে, পাশাপাশি অনেক নদী আছে যে জাদুকাটা, আমাদের জাদুকাটা, এগুলো হচ্ছে যে বালু যে উত্তোলন করা হয়, সংশ্লিষ্ট ইউনিয়নরা কিন্তু জানে, এসিলেটরা কিন্তু জানে, ওদেরকে বলার পরে কিন্তু অভিযান কিন্তু এখানে যায় না। প্রশ্নের সাথে একটু সম্পর্ক করে, সেটা হলো আপনি যখন চেয়ারের ওই পাশে ছিলেন তখন এই সাদা পাথর নিয়ে অনেক বক্তব্য আপনি দিয়েছেন এবং সরকারের সেটা বিপক্ষ গিয়েছে, নানান সময় আপনি এর জন্য হেনস্থা স্বীকার করছেন। সেক্ষেত্রে যখন এই চেয়ারে বসলেন, আপনার সময় 1 বছরের ভিতরে এইটা নেওয়ার জন্য আপনার কি পদক্ষেপ ছিল? সবাই আপনাকে খুঁজেছে, এই সময় আপনি বিদেশে ছিলেন যখন এই নিউজটা আসলো? আচ্ছা, যারা খুঁজেছে তারা আমাকে বিদেশে ধরে ফেলেছে। আমি কিন্তু বিদেশে থেকে 2টা টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছি। আপনি ঠিক মতন খুঁজেন নাই, তাই জন্য আপনি পান নাই। আপনি কিন্তু আমাকে একটা মেসেজ দিয়ে মেসেজটা আবার ডিলিটও করে দিয়েছেন। সেটা কেন করছেন আমি জানি না। এখন কথাটা হচ্ছে, পাথর ইজারা দেওয়া আর বালু ইজারা দেওয়া হচ্ছে একটা খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কাজ, একটা ভূমি মন্ত্রণালয়ের কাজ। এই দুটোই আসলে ডিসির মাধ্যমে তারা করে থাকেন। যখন আমরা পরিবেশ আন্দোলন করছিলাম তখন 2011 সালে আমরা একটা রায় পাই যে পিয়াইন এবং ডাউকি, যেটাকে আমরা জাফলং হিসাবে চিনি, ওইখানে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করা হোক। ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করলে সেখানে আর অর্থনৈতিক কর্মকাণ্ড করা যায় না। সেই 2011 সালের আদেশ যখন আমি টেবিলের ওই পারে ছিলাম, ওইটা ক্রমাগত চেষ্টা করে 2016 সালে আমরা সরকারের মন্ত্রণালয়ে আনতে পেরেছিলাম। তো তখনও লড়াইটা সহজ ছিল না। তারপরে 2019 সালে এটাকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করা হলো। তারপরে ওইখানে একজন ডিসি মহোদয় ছিলেন, তার সাথে আমরা কাজ করেছি, নিবিড়ভাবে কাজ করেছি, এবং আমরা দেখিয়েছি যে ওখানে পরিবেশ বান্ধব পর্যটন করলে যত শ্রমিক আছে সব ওখানে অ্যাবজর্বড হয়ে যাবে এবং আমাদের ওই পুরো পাথরকুয়ারিটাও রক্ষা পাবে। এইটার প্রেক্ষিতে 2020 থেকে 2024 অবধি কিন্তু পাথর তোলাটা বন্ধ ছিল শুধুমাত্র পিয়াইন এবং ডাউকিতে। এখন এটার মামলাটার বাদীকে যদি জিজ্ঞেস করেন, মামলাটার বাদী এককভাবে আমিই ছিলাম। আর 2019 সালে যখন এটা নিষেধ করা হলো, সরকার বলল যে পরিবেশের কারণে আর উত্তোলন করা যাবে না। তো পরিবেশ কথাটা কেন এসেছিল? কারণ ওই কাজটা পিছন থেকে সরকারের সাথে সামনে থেকে সবখানে আমি এঙ্গেজ হয়ে আমি এবং অন্যান্য পরিবেশবাদীরাও ছিল, আমরা এটা করেছিলাম। এখন যখন নতুন সরকার দায়িত্ব নিল তখন একটা যুক্তি তোলা হলো যে এগুলো থেকে তো পাথর চুরি হচ্ছেই, সুতরাং এটাকে আমরা লিজ দিই না কেন। তখন আমরা 2 উপদেষ্টা মিলে বললাম যে পাথর যদি চুরি হয় তাহলে যে চুরি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তার অর্থ তো এই না যে আবার সবগুলো আমরা লিজ দেওয়া শুরু করব। বিশেষ করে এগুলোর প্রতিবেশগত একটা সংবেদনশীলতা আছে এবং এগুলো খুবই সুন্দর দেখতে। এটা আমি সবসময় বলেছি যে আপনি যদি ভিয়েতনামে যান, ওখানে আমেরিকা থেকে ইউরোপ থেকে লোকে আসে ওদের এই নদী দেখতে। নিনবিন বলে একটা জায়গা আছে, সেখানে আপনারা ইউটিউব সার্চ দিলেই দেখবেন। আমরা আমাদের এই এলাকাটাকে পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করব। আমার একটা বিশেষ কষ্টের জায়গা কি জানেন, আমি আমার বাড়ি সিলেট হওয়ার কারণে আমি যে জাফলং দেখেছি, আপনারা তো সেই জাফলং দেখেনি নাই, হ্যাঁ, ওইটা আবার ফিরিয়ে আনা। তখন বাণিজ্য উপদেষ্টা মহোদয় একটা সভা করলেন। সেই সভাতে মন্ত্রণালয়গুলো থেকে যেরকম কথা তারা বলে যে না দিতেই হবে, সেগুলার আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হলাম এবং মোট 17টি পাথর কোয়ারিকে আমরা ইজারা দেওয়া যাবে না এই সিদ্ধান্ত নিতে সক্ষম হলাম। এবং এই সিদ্ধান্ত কথা বলছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি পাথর নিয়ে কথা বললেও জাফলংয়ে সাদা পাথর নিয়ে কথা হলেও আরেকটি জনপ্রিয় পর্যটন স্পট জৈন্তাপুরের শ্রীপুর ও রাঙাবাড়িতে চলছে পাথর লুট। আর এ বিষয়ে জানাতে জাফলং থেকে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, রাংপানিতে পাথর লুটের ঘটনা প্রশাসনের নজরে আসেনি কেন, বিস্তারিত জানাবেন। দেখুন, আসলে পাথর লুট এবং তাদের বিরুদ্ধে অভিযান দুইটাই কিন্তু সমানতালে সিলেটে অনুষ্ঠিত হচ্ছে, মানে চলছে। কেন বললাম যে আমরা দেখেছি যে সাদা পাথরের পাথর লুটপাট হওয়ার পর প্রশাসনের যে তদারকি বা তাদের যে তৎপরতা সেটি আসলে চোখে পড়ার মতো ছিল। এবং আজকেও সিলেটের যে জাফলং পর্যটন কেন্দ্র 0 পয়েন্টে সেখানে প্রশাসনিক অভিযান হয়েছে উপজেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন অবস্থায়। সেখানেও কিছু পাথর জব্দ করা হয়েছে এবং কয়েকটি পাথর তোলার সাথে যে সকল সরঞ্জামাদি আছে সেগুলো আসলে ধ্বংস হয়েছে।
হয়েছে। সব মিলিয়ে আসলে এই যে প্রশাসনিক যে কাজ তারা বলছে যাদের সাথে জড়িত, কিন্তু কারা জড়িত এটি এখন পর্যন্ত কিন্তু প্রশাসন স্পষ্ট করতে পারেনি। সাধারণ মানুষ আসলে যেরকম কথা বলেন যে হয়তোবা নানান সামাজিক চাপ, রাজনৈতিক চাপ বা রাষ্ট্রীয় চাপ, সেই চাপের কাছে আসলে কেউ মুখ না করলেও কারা পাথর লুট করছে সেটা কিন্তু প্রশাসন বের করতে পারে না। আমরা দেখেছি যে সিলেটের যে সীমান্তবর্তী অঞ্চলগুলো আছে বা পর্যটন স্পট যেগুলো আছে সেখানকার ব্যবসার সাথে যারা জড়িত আছেন বা যারা পাথর বালু উত্তোলনের সাথে অর্থাৎ খনিজ সম্পদ উত্তোলনের সাথে জড়িত, প্রত্যেকবারই আসলে পরিবেশ অধিদপ্তর, বেলাসহ অন্যান্য যে সকল পরিবেশ নিয়ে যারা কাজ করে যে সকল প্রতিষ্ঠান আছে তারা কিন্তু নানানভাবে তালিকা বিভিন্ন সময় প্রকাশ করেছে, কিন্তু জেলা প্রশাসন এতদিনেও আসলে এটার সাথে মূল জড়িত কারা সেই তথ্যটুকু কিন্তু আমাদের সরবরাহ করতে পারেনি। যদিও কিছুক্ষণ আগে পরিবেশ উপদেষ্টা তিনি বলেছেন যে যারা লুটকারী আছে তাদের বিরুদ্ধে তাদের অবস্থান এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, কিন্তু কবে নিয়ে আসা হবে সেই প্রশ্ন আসলে সাধারণ মানুষের, যে আদৌ আসলে এর সাথে যারা জড়িত তাদেরকে নিয়ে আসা হচ্ছে কিনা। আজকেও আমরা দেখেছি যে কিছু পাথর জব্দ করে সেগুলো যে স্থান থেকে লুট করা হয়েছিল সেখানে নেওয়া হচ্ছে, কিন্তু প্রকৃতি তো তার নিজের মতো গড়ে ওঠে, সেখানে আসলে প্রতিস্থাপন করে প্রকৃতির যে আসল যে চিত্র বা সৌন্দর্যের যে সৃষ্টির যে জায়গাটা সেটা আদৌ তৈরি হবে কিনা সেটা নিয়ে কিন্তু মানুষ আসলে প্রশ্ন তুলেছেন, কিন্তু তারপরে এটাকে সাধুবাদ জানিয়েছেন যে না, অন্ততপক্ষে কিছু পাথর না হলে সংস্থাপন হচ্ছে, অর্থাৎ সেই জায়গায় ফিরে যাচ্ছে। কিন্তু এই ধারাবাহিকতা যদি সবসময় ধরে রাখা যায় এবং এখন পর্যটনের দিকে যেভাবে আসলে জেলা প্রশাসন বা অন্যান্য প্রশাসনিক সংস্থা যেভাবে নজর দিয়েছে, ভবিষ্যতে যদি এর ছিটেফুটেও থাকে তারপরেও কিন্তু এত ক্ষতিগ্রস্ত হবে না। অবশ্যই পাথর উত্তোলনের সাথে বেশ কিছু শ্রমিক আছেন, তাদের কথাও ভাবতে হবে, কিন্তু যেটি ইসি এলাকা অর্থাৎ পরিবেশ সংকটাপন্ন এলাকা বা মূল পর্যটন স্থান সেটা তো আসলে রক্ষা করা কোনো ব্যাপারই না। এইদিকে সবাই আসলে প্রশাসনকেই দোষারোপ করছেন যে তাদের গাফিলতির কারণে কিংবা তারা ঠিকভাবে আইন প্রয়োগ করেননি, এর জন্য হয়তো বা তারা মানে এই জায়গাগুলো ক্ষত বিক্ষত হয়েছে। অন্যদিকে আমরা দেখেছি আজকেও রাংপানি যে এলাকাটা আছে সেখানেও কিন্তু পাথর লুটপাট অবাধে চলছে এবং এটা আমরা ভিজুয়ালি কিন্তু দেখিয়েছি। তো সব মিলিয়ে এই লুটপাট এবং তার বিরুদ্ধে অভিযান এবং আটক এগুলোর মধ্যে আসলে এখনো সিলেটের পরিবেশ সীমাবদ্ধ আছে। সিলেটের রাংপানিতে পাথর লুটের ঘটনা ঘটেছে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী গুলজার আহমেদ। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আগামী 2 মাসের মধ্যে শেষ হবে বলে আশা করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। সকালে ট্রাইব্যুনালে কথা জানান তিনি। এছাড়া সকালে ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে মামলায় 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। খুলনার এক ছাত্র ও 2 জন ব্যবসায়ী আজ সাক্ষ্য দেন। গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসায় বাধা দেওয়া হয় বলে জানান তারা। বিস্তারিত জানাচ্ছি প্রতিবেদনে। জুলাই আগস্ট আন্দোলনে মুহুর্মুহু গুলি চলে ছাত্র জনতার উপর, যার পেছনের মূল নির্দেশদাতা ও অভিযুক্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার গঠনের পর ট্রাইব্যুনালে শুরু হয় সেই মামলার বিচার কার্যক্রম। একে একে 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে শেখ হাসিনার এই মামলায়, যেখানে সাক্ষ্য দিয়েছেন এখন পর্যন্ত 8 জন। রবিবার সকালে প্রথমেই ট্রাইব্যুনালে হাজির করা হয় এই মামলার রাজসাক্ষী ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। সাক্ষ্য গ্রহণ শুরু হয় বেলা 11:30টায়। এদিন সাক্ষ্য দিয়েছেন সবজি ব্যবসায়ী আব্দুস সামাদ মিয়া, ব্যবসায়ী মিজান ও খুলনা হাজী মহসিন কলেজের ছাত্র নাইম শিকদার। সাক্ষী নাইম শিকদার বলেন, তাকে গত বছর 4 আগস্ট সন্ধ্যায় মাত্র 5 মিটার দূর থেকে গুলি করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য। হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসা পাননি তিনি। ভাগ্যক্রমে বেঁচে ফিরলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি। একজন আন্দোলনকারী সবজি বিক্রেতা, তিনি আন্দোলনে যোগ দেওয়ার সময় তাকে এবং ছাত্র জনতাকে লক্ষ্য করে উত্তরা এলাকায় গুলি করা হয়েছিল। প্রায় একই রকমের অভিজ্ঞতা অন্য সাক্ষীদেরও। জুলাই আগস্টের মানবতা বিরোধী মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষী শেষ হতে সময় লাগতে পারে 2 মাস, জানিয়েছেন প্রসিকিউশন। তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সাক্ষী আমরা আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে, না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে পারব। এদিন রামপুরের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলির মামলায় প্রসিকিউশনকে 25 আগস্টের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বাকি আশুলিয়া, কোনাপাড়া, যাত্রাবাড়ি, মোহাম্মদপুর মামলায় 2 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। রকিবুল রাহাত, এখন, ঢাকা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন মশিউর অনিক। অনেক জানাবেন যে শেখ হাসিনার মামলায় আজ কতজনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে এবং অন্যান্য মামলার কার্যক্রম সম্বন্ধে কি তথ্য আছে আপনার কাছে? সাকিব, আপনাকে প্রথমে জানিয়ে রাখতে চাই যে শেখ হাসিনা মামলার যে আপনি জানতে চেয়েছেন আজকে কতজনের সাক্ষ্য নেওয়া হবে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে আমরা যেটা জানতে পেরেছি, আজকে সব মিলিয়ে 4 জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেখানে 3 জনের সাক্ষ্য কিন্তু নেওয়া হয়ে গেছে, আরও একজন স্বাক্ষরটা বাকি রয়েছে, যেটা আসলে দুপুরের পরবর্তী দ্বিতীয় প্রহরে যখন দ্বিতীয় মুহূর্তে যখন আবারও বসবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তখন কিন্তু সেই সাক্ষ্যটি নেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। একটু জানিয়ে রাখতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেই মামলাটি আজকে চলছে সেই মামলাটি আসলে মূলত বলতে গেলে গণ আন্দোলনের যে প্রেক্ষাপট, জন আন্দোলনের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলাগুলোর একটি। অর্থাৎ শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে গণহত্যা যে অভিযোগ, সেই অভিযোগের যে চূড়ান্ত রূপরেখা, সেই রূপরেখা কিন্তু প্রতিলিত হচ্ছে ঠিক এই মামলাটিকে কেন্দ্র করে। এই মামলাটিতে আমরা যে তথ্য পেয়েছি 81 জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত 8 জন সাক্ষী দিয়ে ফেলেছেন, আরও একজন হলে সেটা 9 জন সাক্ষ্য হয়ে যাবে এবং এর আগে ঠিক যে তৃতীয় দিনের সাক্ষ্য ছিল সেখানেও প্রায় 5 জন সাক্ষ্য দিয়েছিলেন। অর্থাৎ চতুর্থ দিনের সাক্ষ্য চলাকালীন সময় এখন পর্যন্ত এই সংখ্যাটার কথাই কিন্তু আমরা জানতে পারছি। আরও একটু যদি বিস্তারিত আপনাকে জানাতে চাই তাহলে জানাতে চাই যে এই সাক্ষ্য দিতে আসা যে 3 জন আছেন সেই 3 জনের একটু পরিচয় সম্পর্কে জানাতে চাই। একজন আছেন সামাদ মিয়া, তিনি জানিয়েছেন যে 19 তারিখ যখন প্রচণ্ড রাজধানী জুড়ে চলছে ধরাও পাকড়াও, ঠিক সেই মুহূর্তে কিন্তু তার উপরে গুলি ছোড়া হয় এবং তিনি মাথায় আঘাত পান এবং পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বিভিন্নভাবে ছলছুতরি করে তার চিকিৎসাকে ব্যাহত করা হয়। কিছু সময় তাদেরকে থ্রেটেন করা হয়, তাদেরকে হুমকি দেওয়া হয়। পরবর্তীতে সেই গুলি বের করা এবং সেই হাসপাতালের জবানবন্দি, চিকিৎসকদের জবানবন্দি সহ বিস্তারিত যে সমস্ত তথ্যপত্র সেগুলো যখন ট্রাইব্যুনাল হাতে এসে পৌঁছায় তাকে সাক্ষী হিসেবে কিন্তু নথিভুক্ত করা হয় এবং তিনি এসে হৃদয় বিদারক তার যেই পরিণতি, সেই পরিণতির কথা বলেন। তিনি বেশ অনেকদিন প্যারালাইজড অবস্থায় ছিলেন। পাশাপাশি আরেকজন নাইম শিকদার, যার কথা বলছিলাম, তিনি খুলনাতে পুলিশ কমিশনার, সেই সময়কার খুলনার, তিনি সরাসরি তাদেরকে টিয়ার শেল, তাদেরকে ককটেল এবং অন্যান্যভাবে তাদেরকে আক্রমণ করেছেন, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। তো এখন পর্যন্ত সাকিব, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে শেখ হাসিনার যে মামলা, সেই মামলার সবশেষ তথ্যপাত্র। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন মশিউর অনিক। ধানমন্ডি 32 থেকে গ্রেপ্তার রিকশা চালককে হত্যা মামলার আসামি করা হয়নি। পেনাল কোডের নিয়মিত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। 15 আগস্ট ধানমন্ডি 32 এলাকা হতে আজিজুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে ধানমন্ডি থানার এপ্রিল মাসে দায়েরকৃত একটি মামলায় আসামি হিসেবে 16 আগস্ট তাকে আদালতে প্রেরণ করা হয় বলেও এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে আজিজুর রহমানের গ্রেপ্তার ও মামলা নিয়ে অহেতুক ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যা ডিএমপির দৃষ্টিগোচর হয়েছে। আজিজুর রহমানকে সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে, কিন্তু অনেকেই বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করছেন, যা মিথ্যা ও উদ্দেশ্যমূলক বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। টানা 7 মাস ধরে কমার পর জুলাই মাসে আবারও বেড়েছে মূল্যস্ফীতি। জুলাইয়ের সার্বিক মূল্যস্ফীতি 8.55%, যা এর আগের মাসে ছিল 8.48%। এ সময় মূল্যস্ফীতি বৃদ্ধিতে প্রভাব ফেলেছে চালের বাজার ধারাবাহিক ঊর্ধ্বগতি। জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতির 51.55%-এ চালের দাম বাড়ায়। পরিকল্পনা কমিশন ও আর্থিক বিভাগে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। চলতি বছর জুলাই মাসে চালের সরবরাহ কমেছে 36%। এ সময় বাজারজাত হয় 62,889 মেট্রিক টন চাল। সরবরাহ বাড়াতে বেসরকারিভাবে চাল আমদানির বিজ্ঞপ্তি দেয় খাদ্য মন্ত্রণালয়। এ সংক্রান্ত আবেদনের সময় আগস্টের শেষ হলেও চালের বাজারে প্রভাব পড়তে লেগে যেতে পারে আর কয়েক মাস। স্বল্প আয়ের চাহিদা মেটাতে ভর্তুকি মূল্যে ওএমএসে চাল বিক্রির পরিধি বাড়ানোর কথাও উল্লেখ রয়েছে ইকোনমিক আউটলুকে। দীর্ঘ সময় ধরে চড়া চালের বাজার, এর প্রভাব পড়েছে সার্বিক মূল্যস্ফীতিতে। বাজারে মোটা জাতের চাল বিক্রি হচ্ছে 56 থেকে 57 টাকায়। এ নিয়ে আরও জানাতে বগুড়ার কলোনি বাজার থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম। রাজীব, দীর্ঘ সময় ঊর্ধ্বমুখী চালের বাজার, এর কারণ মূলত কি আর কমানোর উদ্যোগ দেখছেন কিনা জানাবেন। দীর্ঘদিন ধরেই আসলে বগুড়ার চালের বাজার অস্থির হয়ে রয়েছে। গেল বৈশাখে যখন ধান কাটামারাই হয়েছে তারপর থেকেই
চালের দাম বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত চালের সরবরাহ বাজারে ঠিকই রয়েছে, কিন্তু দামের ক্ষেত্রে অনেকটাই বাড়তি। চালের অন্যান্য পণ্যের ক্ষেত্রে সরবরাহের সাথে দাম কম বাড়ার যে একটি সম্পর্ক রয়েছে, চালের ক্ষেত্রে এবছর তার ঠিক ভিন্ন চিত্র দেখা গেছে। গেল বৈশাখে যখন ধান কাটামারাই হয়, ধান কাটামারাইয়ের পর থেকেই আসলে কৃষকের কাছ থেকে ধান কেনার পরেই ধানের দাম বৃদ্ধি পেয়ে যায় এবং সেই ক্ষেত্রে ধানের দাম বৃদ্ধি পাওয়ার কারণে চালের দাম বৃদ্ধি পায়। এই প্রায় 3 মাস ধরে চালের দাম বৃদ্ধি পাওয়ায় সেই এখন পর্যন্ত সেই দামে বিক্রি হচ্ছে, যার প্রভাব পড়েছে সার্বিক মূল্যস্ফীতিতে। আমরা এখানে যারা ক্রেতা রয়েছেন, ক্রেতা আসছেন শ্রমিক এবং রিক্সা চালক, ভ্যান চালক, এই স্বল্প আয়ের যে মানুষগুলো রয়েছেন তারা এখানে চাল কিনতে আসছেন এবং তারা জানাচ্ছেন যে তাদের আয়ের একটি বড় অংশ চাল কিনতে চলে যাচ্ছে এবং আগে যে পরিমাণ চাল কিনেছেন স্বল্প আয়ের মানুষরাও বস্তায় করে চাল কিনেছেন, কিন্তু এখন চালের দাম বৃদ্ধি পাওয়ার কারণে প্রতিদিনের চাল প্রতিদিন কিনতে হচ্ছে। সারাদিনে যা আয় করছেন তার অর্ধেক দিয়ে চাল কিনছেন, এমনটি জানিয়েছেন আমাদেরকে এখানকার সাধারণ ক্রেতারা। শুধুমাত্র স্বল্প আয়ের মানুষ না, চাকরিজীবী এবং মধ্যবিত্ত যারা রয়েছেন তারাও চাল কিনছেন। আসলে খুবই কম, প্রয়োজনের চেয়ে বেশি চাল কেউ কিনতে পারছেন না। এর কারণ হিসেবে তারা জানাচ্ছিলেন যে বাজার তদারকি হচ্ছে না, বাজারে এসে বাজার তদারকি দেখেননি। এছাড়া মিলার এবং কর্পোরেট হাউসগুলো আসলে চালের দাম তাদের ইচ্ছা মতো বাড়াচ্ছেন, এই অভিযোগ করেছেন তারা। এই ছিল আমার কাছে সবশেষ। অ্যানি, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের উদ্যোগে একটি আন্তর্জাতিক সম্মেলন 30 সেপ্টেম্বর হবে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এ বিষয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, কক্সবাজারের সম্মেলনটি মূলত জাতিসংঘের বৃহত্তর সম্মেলনের প্রস্তুতির অংশ। এ সম্মেলন রোহিঙ্গা ও বিশ্ব সম্প্রদায়ের জন্য সমস্যাটির একটি স্থায়ী ও প্রকৃত সমাধান খুঁজে বের করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে। আন্তর্জাতিক সম্মেলনের আগে 25 আগস্ট কক্সবাজারে অংশীজন সংলাপ রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা শীর্ষক সম্মেলন আয়োজন করা হচ্ছে। অভিভাবকদের দেয়া আলটিমেটাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ উপেক্ষা করায় এবং গণমাধ্যমে মিথ্যাচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের জবাব চেয়ে দেয়া স্মারকলিপি গ্রহণ করেনি মাইলস্টোন কর্তৃপক্ষ। হতাহতদের পরিবারের সদস্যদের অভিযোগ, গণমাধ্যমের উপস্থিতি থাকায় স্মারকলিপি গ্রহণ করতে অপারগতা প্রকাশ করে কর্তৃপক্ষ। দুপুরে স্মারকলিপি দিতে এসে অভিযোগ করেন তারা। তাদের দাবি, 72 ঘন্টা পেরিয়ে গেলেও 2 শিক্ষককে অপসারণ করা হয়নি। এছাড়াও স্কুলের যেন কোনো ক্ষতি না হয় সে বিষয়ে আবেদন জানানো হয়েছে বলেও জানান তারা। কয়েকজন শিক্ষকদের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগও করেন তারা। বলেন, দুর্ঘটনা নিয়ে অনেক মিথ্যাচারও হয়েছে। এর আগে স্মারকলিপি প্রদান নিয়ে অভিভাবকদের সাথে মাইলস্টোন কর্তৃপক্ষের কথা কাটাকাটি হয়। মেঘভাঙা বর্ষণ ও আকস্মিক বন্যায় পাকিস্তানের উত্তরের 3 প্রদেশে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 351 জন, যার মধ্যে 2 শতাধিকই খাইবার পাখতুনখোয়ার বনের জেলার বাসিন্দা। গিলগিট বাল্টিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরেও দীর্ঘ হচ্ছে মরদেহের সারি। নিখোঁজ 1/2 শতাধিক মানুষের সন্ধানে চলছে উদ্ধার কাজ। দেশটির আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আগামী 2 দিনে আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে বন্যা। নাফিয়া আরমান মননের প্রতিবেদনে বিস্তারিত। প্রথম দেখায় মনে হবে যুদ্ধ বিধ্বস্ত কোনো নগরী, তবে বুলেট বোমা নয়, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বুনের জেলায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে প্রকৃতি। ইতিহাসের অন্যতম প্রাণঘাতী বর্ষা মৌসুম দেখছে পাকিস্তান। দেশটির উত্তরাঞ্চলীয় 3 প্রদেশ খাইবার পাখতুনখোয়া, গিলগিট বাল্টিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীর এমন দুর্যোগের সাক্ষী হয়নি আগে। 2 দিনের মেঘভাঙা বর্ষণ, আকস্মিক বন্যা, বজ্রপাত ও ভূমিধসে প্রতি মুহূর্তেই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নাম। অনেক অঞ্চল থেকে বন্যার পানি নামার পর পরিষ্কার হচ্ছে ধ্বংসযজ্ঞের চিত্র। तो ये चूँकि जो मेन उसका पॉइंट था वो यही था, यहाँ पे ये क्लाउड बर्स्ट हुआ, यहाँ से आगे फिर पानी गए, तो ये मुकम्मल तौर पर अगर मुकम्मल तौर पर नहीं है तो 70-80% ये गाँव जो है वो मलियामेट हुआ है, और अगर मलियामेट पूरा नहीं हुआ तो डैमेज तो एटलीस्ट सारे घर हुए हैं। बहुत बड़ी जो है कैपेबिलिटीज़ हुई है और लोग अभी भी मलबे के अंदर मौजूद हैं और इनको निकालने की कोशिश कर रहे हैं, लेकिन सर एक बहुत बड़ी तबाही मची है और बुनेर की तारीख का मेरे ख्याल में बहुत बड़ी ट्रेजेडी हुई है।
মাত্র 2 দিনেই বন্যায় মৃত্যুর সংখ্যা 400-র ঘর ছুঁই ছুঁই, নিখোঁজ অর্ধশতাধিক মানুষ, যাদের সন্ধানে কাজ করছে প্রায় 2000 উদ্ধারকর্মী। মাঠে রয়েছে সেনাবাহিনী। খাইবার পাখতুনখোয়ার 9টি অঞ্চলে 31 আগস্ট পর্যন্ত জারি করা হয়েছে জরুরি অবস্থা। হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য বরাদ্দ করা হয়েছে 155 কোটি রুপি। দ্রুতগতিতে উদ্ধার কাজ পরিচালনায় সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শিগগিরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন তিনি। এদিকে টানা বৃষ্টিতে পাঞ্জাবের তারবেলা বাঁধের পানি ধারণ ক্ষমতার 98%ই পূর্ণ। তাই নদী তীরবর্তী অঞ্চলগুলোয় রেড অ্যালার্ট জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ভয়াবহ এই দুর্যোগের মাত্রাকে আরও বাড়িয়ে তুলতে পারে প্রতিকূল আবহাওয়া। দেশটির আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, আরব সাগর ও বঙ্গোপসাগর থেকে পাকিস্তানে মৌসুমি বায়ু প্রবাহিত হচ্ছে। এতে বাড়ছে বৃষ্টিপাতের সংখ্যা। আগামী মঙ্গলবার পর্যন্ত দেশটির প্রায় প্রতিটি অঞ্চলেই দেখা দিতে পারে ভারী বৃষ্টি। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। বড় রকমের চমক রেখেই এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। 17 জনের দল থেকে বাদ পড়েছেন 2 সিনিয়র ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। সালমান আলী আঘার নেতৃত্বাধীন দলে তারুণ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। দলে সিনিয়র ক্রিকেটারদের মধ্যে আছেন শাহিন আফ্রিদি, হারিস রৌফ, হাসান আলী, খুশদিল শাহ ও মোহাম্মদ নওয়াজ। নিজেদের ধীরগতির ব্যাটিংয়ের জন্য টি-20 ফরম্যাটে বেশ সমালোচিত ছিলেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তবে অভিজ্ঞতা বিবেচনায় তাদের দলে রাখা হবে এমন আভাসও ছিল দেশটির ক্রিকেট অঙ্গনে। তবে শেষ পর্যন্ত বাদ পড়তে হলো 2 সিনিয়র ক্রিকেটারকে। বিগত কয়েক মাসের চলমান টিম কম্বিনেশন ধরে রেখেই আরব আমিরাতের মাঠে নামবেন 2 বারের এশিয়া কাপ জয়ী পাকিস্তান। আগামী 9 সেপ্টেম্বর থেকে আরব আমিরাতের 2 ভেন্যুতে হবে এশিয়া কাপ। শেষ করছে এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tvdot এখন। ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/ekhon tv।